হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা শিখব চার্টার অ্যাক্ট 1813কে নিয়ে। সো আজকের ভিডিওটি চার্টার অ্যাক্ট 1813কে নিয়ে যেই সমস্ত ইম্পর্ট্যান্ট ফিচার বা সিগনিফিকেন্স রয়েছে এই স্পেসিফিক অ্যাক্টটির, তার ডিটেলটি আমরা দেখার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দাও যাতে এইভাবেই সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পাও। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থেকো। এভাবেই আমরা আগামী দিনে একসাথে গ্রো করতে চাই। সো আজকের আমাদের চার্টার অ্যাক্ট 1813 নিয়ে আমরা আলোচনা করব। আগের ভিডিওগুলো যারা দেখোনি এই অ্যাক্ট রিলেটেড তারা আগের ভিডিওসগুলো দেখে নিতে পারো। সো চার্টার অ্যাক্ট অফ 1813, তো এই যে অ্যাক্ট, এই অ্যাক্ট থেকে স্পেসিফিক্যালি যে প্রশ্নগুলো আসে শুধু আমরা সেটা ডিসকাশন করব, অন্য কিছু আমরা পড়ব না। ডাব্লিউবিপিএসসি ক্যাটাগরির ডিফারেন্ট যে এক্সামসগুলি আছে সেখানে যেই জায়গাটি আমাদের ফোকাস করতে হয় সেই জায়গাটি আমরা ফোকাস করছি। সো এই অ্যাক্টের মাধ্যমে ক্রাউনের যে সভারেন্টি ওভার ব্রিটিশ পজেশন ইন ইন্ডিয়া, এই কন্টিনিউয়েশনটা হয়। আমরা আগের পার্টেও দেখেছি, 1793তেও দেখেছি, 17 পিটস ইন্ডিয়া অ্যাক্ট 84এও দেখেছি যে প্রথমবার ব্রিটিশ পজেশন এই শব্দটা 84-এ ব্যবহার করা হয়। আফটার দ্যাট 1793তে দেখেছি তার কন্টিনিউয়েশন হয়। 1793তে আমরা দেখেছিলাম যে 20 বছরের এখানে তাদের বিজনেস এক্সটেনশন এখানে তারা পায় এবং কোম্পানি এই অ্যাক্টে কিন্তু আবারও দেখা যায় আরেকটা 20 বছরের পারমিশন এখানে পেয়ে যায়। কোম্পানির যে রুল আরও এক্সটেন্ড হয়ে যায় আগামী 20 বছরের জন্য। তাহলে চার্টার অ্যাক্ট 1813 থেকে আরও 20 বছর মানে 1833 পর্যন্ত কোম্পানি এখানে রুল করার এখানে অথরিটি পেয়ে যায়। এবং এই যে কোম্পানি যে রুল করছে কার আন্ডারে, কার টেরিটরিতে রুল করছে, ব্রিটিশ গভর্নমেন্টের পজেশনে রুল করছে, মানে ক্রাউনের যে সার্বভৌমত্ব সেটাও কিন্তু এক্ষেত্রে বজায় থাকে। খুব ইম্পর্টেন্ট যেটি, তাদের ট্রেড মনোপলি এন্ড হয়ে যায়। বহুবার এক্সামে এসেছে ট্রেড মনোপলি এন্ড হয়ে যায় কিন্তু পুরোপুরি এন্ড হয় না। কি বেঁচে থাকে? টি, ওপিয়াম অ্যান্ড উইথ চায়না। তাহলে টি, ওপিয়াম অ্যান্ড উইথ চায়না এটা একমাত্র আমরা বলতে পারি বেঁচে থাকে। তাহলে টি মানে আমরা তো খুব স্বাভাবিকভাবেই জানি চা। ওপিয়াম মানে অনেকে না জানতে পারো, ওপিয়াম মানে হচ্ছে আফিম। তাহলে তারা চা এবং আফিমের ব্যবসা একমাত্র করতে পারবে এবং চায়নার সাথে ব্যবসা করতে পারবে। এখানে একটা পরীক্ষাতে তোমাদের বা ইন্টারভিউ হোক যে কোনো জায়গাতে একটা কনফিউশন আমি অনেক ছাত্রছাত্রীদের মধ্যে দেখি। তাদের এই চিন্তাভাবনা থাকে যে কোম্পানি ট্রেড করতে পারবে টি, ওপিয়াম নিয়ে কার সাথে? শুধু চায়নার সাথে। ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে টি এবং ওপিয়ামেরকে নিয়ে ব্যবসা করতে পারবে এবং চায়নার সাথেও ব্যবসা করতে পারবে। চায়নার সাথে কী কী নিয়ে ব্যবসা করতে পারবে সেটা কিন্তু মেনশন করা নেই। নেক্সট এখানে অ্যালাউড মিশনারি ফর স্প্রেডিং দি খ্রিশ্চানিটি ইন ইন্ডিয়া। তো এখানে খ্রিশ্চান যে ধর্ম রয়েছে সেই ধর্মকে স্প্রেড করার জন্য এই অ্যাক্ট মিশনারিদেরকে অ্যালাউ করে দেয় যে হ্যাঁ তোমরা এই ধর্মকে প্রচার করতে পারো, বিস্তার করতে পারো, এর ব্যাপ্তি আনতে পারো। মিশনারিদেরকে এটা বলা হয়। তাহলে আমরা যদি বলি এই অ্যাক্টের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা এখান থেকে শিখলাম সেটা হচ্ছে ট্রেড মোনোপলি এন্ড হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট, ওকে, খুব ইম্পর্টেন্ট। এই ট্রেড মোনোপলি এন্ড হয়ে যায় এক্সেপ্ট ফর দি ট্রেড ইন টি, ওপিয়াম অ্যান্ড উইথ চায়না। এখানে এই পয়েন্টটা একটু হাইলাইট করার মতো, কারণ ট্রেড মোনোপলি কথাটা যদি পুরোপুরি কমপ্লিটলি এন্ড হয়ে যায় বলে তখন কিন্তু উত্তরটা ডিফারেন্ট হয়ে যায়। বাট ট্রেড মোনোপলি ওয়াজ এন্ডেড এক্সেপ্ট ফর দি ট্রেড ইন টি, ওপিয়াম অ্যান্ড উইথ চায়না, তখন কিন্তু 1813 হবে। এবং আমাদের আরেকটা যে ডেটা মাথায় রাখতে হবে, এই যে মিশনারিদের যে পারমিশনটা দিয়ে দেওয়া হলো এটিও জানতে চাওয়া হয়। চার্টার অ্যাক্ট 1813 আন্ডারে মিশনারিরা কিন্তু পারমিশন পেয়ে গেল। এরপরে আর
দুটি ফিচার আছে যেটি পরীক্ষাতে তোমাদের জানতে চাওয়া হয়। এখানে চার্টার অ্যাক্ট 1813 আন্ডারে ফাইনান্সিয়াল একটি গ্র্যান্ট এখানে দিয়ে দেওয়ার কথা আমরা দেখতে পারি। তো গ্র্যান্ট কথার মানে কি? গ্র্যান্ট কথার মানে এখানে আমরা জানি, এখানে আমরা অনুদান। তো এখানে ইন্ডিয়ার যে লিটারেচার রয়েছে, এবং লিটারেচার মানে সাহিত্য, এবং এখানে সায়েন্সকে প্রমোশন করার জন্য, বিজ্ঞানের এখানে ব্যাপ্তির জন্য, এখানে পদোন্নতির জন্য এখানে কি করা হয়, এই সময় ফাইনান্সিয়াল একটি গ্র্যান্ট দেওয়ার কথা আমরা দেখতে পাই, আর্থিক একটি অনুদান করার কথা আমরা এখানে দেখতে পাই। আর্থিক এই যে অনুদান, এই অনুদান করার জায়গায় এখানে দেখা যায় ইন্ডিয়ান লিটারেচার এবং সায়েন্সকে প্রমোশন দেওয়ার জন্য এখানে এই চার্টার অ্যাক্ট কিন্তু অনেকটা বড় রোল প্লে করে। তো ডাইরেক্টলি পরীক্ষাতে এই কোশ্চেনটাও দিয়ে দিতে পারে যে ইন্ডিয়ান লিটারেচার এবং সায়েন্সের প্রমোশনের জন্য কোন অ্যাক্ট ফাইনান্সিয়াল গ্র্যান্ট করেছিল। সো চার্টার অ্যাক্ট 1813। এবার এই ইন্ডিয়ান লিটারেচারের মধ্যে কিন্তু সেই সময়কার ইংলিশ এডুকেশনেও কি চার্টার অ্যাক্ট 1813 তার এখানে ব্যাপ্তি প্রদান করেছিল? তো উত্তরটি হবে হ্যাঁ, চার্টার অ্যাক্ট 1813তেও হয়। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, মানে এখনও পর্যন্ত পরীক্ষা যে কটি পরীক্ষা হয়েছে, যে কোনো স্টেট পিএসসির এক্সাম বলো বা ডাব্লিউবিপিএসসি ক্যাটাগরির যত এক্সামই হোক, এই প্রশ্নটাতেও বারবার করে এসেছে, মানে এতবার এসেছে জাস্ট বলার মতন জায়গাতে নেই এই প্রশ্নটি, যে কোম্পানি এখানে একটা এডুকেশনকে প্রচার করার জন্য, ভারতবাসীদেরকে এডুকেশন প্রচার করার জন্য আরেকটা বেস্ট পারফরমেন্স আমরা এখানে কোম্পানির দিক থেকে দেখতে পারি, যেটা কোম্পানি এখানে দেয়, সেটি হচ্ছে গিয়ে 1,00,000 টাকা এই পারপাসে দেওয়া শুরু করা হয় কোম্পানির দ্বারা। 1,00,000 এখানে এই প্রশ্নটি জানতে চাওয়া হয়, 1,00,000 টাকা কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে দেওয়া হয়? তো 1813 আন্ডারে 1,00,000 টাকা এই পারপাসে দেওয়া হয়। তো কি বিশাল মজার ব্যাপার। সো এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং লাস্ট বাট নট দি লিস্ট, এখানে যে জায়গাটি একটু মাথায় রাখবো আমরা, ফার্স্ট টাইম explicitly define the constitutional position of the British territory in India। তো ব্রিটিশ টেরিটরি সম্পর্কে তো আমরা এখানে পড়েছি, যে ব্রিটিশ টেরিটরির এখানে আমরা বলতে পারি যে টেরিটোরিয়াল যে এক্সপ্যানশনগুলো ব্রিটিশরা যাই করবে না কেন, সেটা সেই সময়কার কোম্পানির এমপ্লয়িরা যাই করবে না কেন, সেটা ব্রিটিশ গভর্নমেন্টের উপর মাথায় রেখে। বাট প্রথমবার এই ডিরেক্ট লাইনটাই পরীক্ষাতে তোমাদের দিয়ে দিতে পারে, প্রথমবার স্পষ্টভাবে এক্সপ্লিসিটলি কনস্টিটিউশনাল পজিশন ব্রিটিশ টেরিটরির প্রথমবার বলা হয় 1813-তে। তার মানে কনস্টিটিউশনাল একটা জায়গা ব্রিটিশ টেরিটরির যেটি ইন্ডিয়াতে রয়েছে তার ব্যাপারে কথা বলা হয় 1813-তে। তো পরীক্ষায় প্রশ্ন এলে মোস্ট অফ দি টাইম খুব কঠিন কোশ্চেন বা বাইরের কোশ্চেন না এলে এখান থেকেই আসবে, এর বাইরে 1813 নিয়ে তোমাদের কোনো প্রশ্ন জানতে চাইবে না। হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। এখানে একটি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, তোমাদের সেলফ অ্যানালিসিসের ক্ষেত্রে কমেন্ট করে উত্তরটি জানাও, এবং সবার কমেন্ট দেখো তোমাদের এখানে এই উত্তরটির কি ভিউ থাকে। আমি নেক্সট ভিডিওতে এই উত্তরটি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। একটি পয়েন্ট আগের পার্টে 1793-কে নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম, আমরা একটি কনসেপ্ট তোমাদের বলাটা মিস হয়ে গেছে, তাই আমি এই ভিডিওতে সেটা অ্যাড করে দিচ্ছি। হুইচ অফ দি ফলোইং ব্রিটিশ অ্যাক্ট গেভড এক্সক্লুসিভ ট্রেড প্রিভিলেজ টু দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যদি স্পেসিফিক্যালি এই যে লাইনটা বললাম এক্সক্লুসিভ ট্রেড প্রিভিলেজ, এই কথাটা পরীক্ষাতে প্রশ্ন তুলে দেয়। দেখো এক্সক্লুসিভ ট্রেড প্রিভিলেজ, তো এক্সক্লুসিভ ট্রেড প্রিভিলেজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এখানে আমরা যেই পার্টিকুলার অ্যাক্টের মাধ্যমে দেখতে পাই তার নাম হচ্ছে চার্টার অ্যাক্ট 1793। সো এই ডেটাটা একটু ইম্পর্টেন্ট ছিল, তোমাদের আগের ভিডিওতে মিসড আউট হয়ে গেছিলো, তো বলে দিলাম।
প্লিজ আপডেট করে নাও নিজেদের নোটস ইচ অ্যান্ড এভরিডে। এখানে আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, এভাবেই তোমাদের পাশে আগামী দিনেও থাকার চেষ্টা করব। আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, টাটা।